আইপিএল এর সেরা একাদশ এটা দেখতে কেমন হতে পারে, কোন প্লেয়ারকে আপনি জায়গায় দিবেন, কেন জায়গায় দিবেন, কাদেরকে আপনি বাদ দিতেছেন, কেন বাদ দিতেছেন, এই যে একটা প্রশ্ন উৎপন্ন হইতেছে, এখানে কিন্তু বিতর্ক জন্ম দিবে। এই বিতর্কিতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেন আপনি আমার সাথে একমত কিংবা একমত না। আপনি যদি খেয়াল করে দেখেন এবছর আইপিএলটা কেমন গেছে, 2026 সালের আইপিএল কিন্তু পুরোটাই ব্যাটিং নির্ভর গেছে। কি কারণে? 47টা ম্যাচে আগে ব্যাটিং করে 200 করা গেছে, এমনকি 47টা ম্যাচের মাঝখানে লিগ স্টেজে আপনি 16টা ম্যাচ আপনি খুঁজে পাবেন পরে ব্যাটিং করে 16টা ম্যাচ চেস করা গেছে। তার মানে কি? আগে ব্যাট করে আপনি 200 করতে পারতেছেন, পরে ব্যাট করে ওই দলটা 200 করতে পারতেছে। এর মানে কি পিচে এমন ধরনের সহযোগিতা ছিল ব্যাটসম্যানদের জন্য, 4 ছক্কার বন্যা তারা বসাইতে পারছে। এমনকি বলারের প্রসঙ্গ যখন আসবেন, ওই ধরনের বলার কিন্তু আপনি খুঁজে পাবেন না। হাতে কোনো কিছু বলার আছে যারা এবছর দুর্দান্ত করতে পারছে, সেটা পেস বলার বলেন, সেটা স্পিন বলার বলেন, তবে যারা ভালো করতে পারছে তারা কিন্তু দুর্দান্ত বলার। এখন আমরা যদি একটা প্লেইং 11 করি, প্লেইং 12 না, কি কারণে? আপনারা যদি আন্তর্জাতিক ফরম্যাটের দিকে দেখেন, ওইখানে কিন্তু প্লেইং 12 বলতে কিছুই নাই। 12 ম্যান থাকে, তারা শুধুমাত্র ফিল্ডিং দিতে পারে। কিন্তু আইপিএলে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ থাকে, সেটাকে আমি সমর্থনই করি না। তাই কিন্তু আমার একাদশটা 11 জন নিয়ে হবে, আপনারা কিন্তু আপনাদের 11 জন কিন্তু করতে পারেন। এখন মতে অমিত থাকলে কিন্তু সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দয়া করে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া কিন্তু আমি কিন্তু আমার চ্যানেলটাকে সামনে আগায় নিতে পারবো না। এখন প্রথমে যদি আমরা 1 নম্বর স্পট নিয়ে একটু কথা বলি, ভাই 1 নম্বর স্পটের মাঝখানে এত ধরনের প্রতিযোগিতা আমি কিন্তু চিন্তা করতে পারি না। আপনি খেয়াল করে দেখেন, বিরাট কোহলি দুর্দান্ত খেলতে পারতেছেন, এমনকি আরসিবির হয়ে তিনি 600-এর উপর রান করতে পারছেন। অন্যদিকে আপনি যদি গুজরাটে তাকান, আপনি শুভমন গিল, সাই সুদর্শন, এই দুজন ব্যাটসম্যানের রানে কিন্তু 700+। আপনি কি করবেন এখন? শুধুমাত্র তাই, আপনি যদি দিল্লির দিকে তাকান, দিল্লিতে আপনি খুঁজে পাবেন কেএল রাহুল। কেএল রাহুল কিন্তু এবছর ভালোই খেলতে পারছেন, এমনকি একটা ইনিংসে তিনি 150 উপর রান করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কিন্তু তাকেও বাদ দিতে পারতেছেন না। শুধুমাত্র কি তাই, আপনি যদি পাঞ্জাবের দিকে দেখেন, একটা সময় মনে হচ্ছিল প্রাপসিমরন সিং, তার রান কিন্তু 510-এর উপরে, এমনকি প্রিয়াঙ্ক শায়ার দুর্দান্ত খেলতে পারতেন। আপনি এখন কি করবেন? এতগুলা ভালো প্লেয়ার, এমনকি মিচেল মার্শও কিন্তু আছে ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান হিসেবে। সুতরাং বুঝতেই পারতেছেন এতগুলো মাঝখানে আমি কিন্তু এখন দ্বিধায় পড়ে যাচ্ছি, আমি কি বিরাট কোহলির দিকে যাবো নাকি শুভমন গিলের দিকে যাবো। যেহেতু বিরাট কোহলি বড় মানের প্লেয়ার, এমনকি আমার পছন্দের প্লেয়ার, সুতরাং আমি বিরাট কোহলির সাথেই যাচ্ছি। তিনি কিন্তু আমার গান ফিল্ডার। এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু সাই সুদর্শনকে বাদ দিয়ে দিছি, আমি কিন্তু শুভমন গিলকে বাদ দিয়ে দিছি। কেন বাদ দিব না? কারণ আমার কাছে কোনো অপশনই নেই। কারণ কি, আমি একজনের উপর অন্য কোনো প্লেয়ার নিতে পারতেছি না। এখন 2 নম্বর স্পটে দুইটা প্লেয়ার এবছর মানে চোখ বন্ধ করে আপনাকে বাধ্য করবে যে আমার কেন। এক হচ্ছে সবার আগে ভৈভব সূর্যবংশী, যে প্লেয়ারটা এবছর সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করতে পারছে, সবচেয়ে বেশি হাইপ উৎপন্ন করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন, এমনকি তার প্রতিদ্বন্দ্বীকে আপনি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার সেন্সেশন ব্যাটসম্যান অভিষেক শর্মা, যেখানে প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন, এমনকি তার প্রতিপক্ষ ভৈভব সূর্যবংশী, তিনিও কিন্তু প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন। এখন আপনি কি করবেন? ভৈভব সূর্যবংশীর দিকে যাবেন নাকি অভিষেক শর্মার দিকে যাবেন? খেয়াল করে দেখেন, উপরে যেহেতু বিরাট কোহলি আছে, বিরাট কোহলির সাথে আপনি চাইতে পারতেছেন ভৈভব সূর্যবংশী। কারণ কি, এই বছর কোনো মতেই কিন্তু এই প্লেয়ারটাকে আপনি অবজ্ঞা করে বা বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। এই কারণে কিন্তু আমার 11-এ আমি কিন্তু অভিষেক শর্মাকে বসায় রাখছি। বুঝতে পারতেছেন কত বড় প্লেয়ার বাদ পড়ে যাচ্ছে। 3 নম্বর পজিশনে কিন্তু এবছর ভালো কিছু প্লেয়ার খেলতে পারছে, বিশেষ করে ঈশান কিষান। আপনি যদি খেয়াল করে দেখেন, সানরাইজ হায়দ্রাবাদে তিনি এবছর দুর্দান্ত ছন্দে ছিলেন। একটা সময় তিনিও কিন্তু অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন, এমনকি তার রানও কিন্তু প্রায় 500-র উপরে, এমনকি তার স্ট্রাইক রেট 180 বা 190-এর উপরে। সুতরাং বুঝতেই পারছেন তিনি ভালো খেলতে পারছেন। সেই সাথে মিচেল মার্শ, কপার কুনলি, এমনকি আপনি ধ্রুব জুরেলের কথা যদি বলেন, এই ব্যাটসম্যানটা হয়তোবা সব দিন ভালো খেলতে পারে না, কিন্তু যেদিন ভালো খেলতে পারছে তিনি ভালো খেলতে পারছে। তার রান রেট কিন্তু ভালো, এমনকি তার রান আছে 500-র উপরে। সুতরাং বুঝতেই পারতেছেন এই পজিশনও কিন্তু ভালো লড়াই হচ্ছে। এখন আপনি কাকে নেবেন? ভাই আমি সরাসরি চলে যেতে চাচ্ছি ঈশান কিষানের সাথে। কারণটা কি, ঈশান কিষান দুর্দান্ত ছন্দে ছিলেন, আমরা কিন্তু বিশ্বকাপ থেকেই দেখতেছি এই প্লেয়ারটা ভালো ছন্দে আছেন। এমনকি আইপিএলে তিনি গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদকে জিতাইছেন। এখন কিন্তু ভাই 4 নম্বর পজিশনে দুইটা প্লেয়ার আমাকে বাধ্য করতেছে তাদের নাম সবার আগে বলার জন্য। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার মিডল ফেজে নেমে যে ধরনের ব্যাটিং করতে পারতেছে, এমনকি এর আগের দিন যখন উনি 33 বলে 93 করতে পারছেন, এই ধরনের ইনিংস দেখার পরে আপনি কিভাবে তার নামটা উচ্চারণ না করবেন? সেই সাথে শুধুমাত্র কি একটা প্লেয়ারের কথা বললেই হবে? আপনি যদি পাঞ্জাবের দিকে দেখেন, পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টুর্নামেন্টের মিডল ফেজ পর্যন্ত প্রথম 7-8 ম্যাচ পর্যন্ত তার পারফরমেন্স কিরকম ছিল? প্রত্যেকটা ম্যাচে মনে হচ্ছিল তিনি তুরুপের তার সইতে পারবেন, এমনকি ডেলি তিনি 50 করতে পারতেছেন। কিন্তু লাস্টের দিকে কেন জানি তিনি হারাই গেছেন, এমনকি লাস্টের ম্যাচে কিন্তু তিনি একটা দুর্দান্ত সেঞ্চুরি করতে পারছেন। এখন প্রতিদ্বন্দ্বী কিন্তু দুজন,
ব্যক্তিগতভাবে 4 নম্বর পজিশনে তারা কিন্তু খুব ভালো খেলতে পারতো, এমনকি হেনরি ক্লাসেন যে কিনা 600 উপর রান করতে পারছে, এমনকি তিনি দুর্দান্ত খেলতে পারতেছেন। এই তিনজন থেকে আপনি কাকে বাদ দিবেন বা কাকে আপনি নিতে পারেন? আমি কিন্তু চলে যেতে চাই রজত পাতিদারের কাছে, এমনকি তিনি আমার দলের ক্যাপ্টেন, তিনি দুর্দান্ত খেলতে পারতেছেন, এমনকি আরসিবির মতো টিমকে দুর্দান্তভাবে তিনি লিড করতে পারতেছেন। দেখেন, খেয়াল করে দেখেন, শ্রেয়াসের কিন্তু বাদ পড়ে গেছে, কিন্তু আমি কিন্তু ওনাকে বাদ দিতে পারতেছি না, হেনরি ক্লাসেন। আপনি যদি এই বছরের টুর্নামেন্টে খেয়াল করে দেখেন, যত ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান খেলছে তার মাঝখানে সবচেয়ে ভালো ব্যাটিং কিন্তু তিনিই করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন 5 নম্বর পজিশনে অটো চয়েস হিসেবে তার কোনো প্রতিদ্বন্দ্বী আমি রাখতে চাচ্ছি না, তাকে কিন্তু আমি দলের মাঝখানে দিয়ে দিব। হেনরি ক্লাসেন কিন্তু দরকার হলে আপনি তাকে উপরে পাঠাতে পারবেন, ইচ্ছে করলে তিনি আরো নিচে খেলতে পারবেন, কারণটা কি তার মাঝখানে এই ধরনের দক্ষতা আছে, তিনি ভালো স্পিন বল খেলতে পারেন, ভালো পেস বল খেলতে পারেন, তিনি ধরে খেলতে পারেন, তিনি 4 ছক্কা মারতে পারেন। তার মানে কি আপনি চিন্তামুক্ত। 5 নম্বর পজিশন পর্যন্ত যদি হয়ে যায়, 6 নম্বর এমনকি 7 নম্বর আপনাকে অলরাউন্ডার খুঁজতে হবে। আপনি যখনই অলরাউন্ডার খুঁজতে যাবেন, পেস বোলিং অলরাউন্ডার 3 জনের নাম কিন্তু আপনার মাথায় সবার আগে চলে আসবে। খেয়াল করে দেখবেন, জেসন হোল্ডার, তিনি এবছর যে ধরনের বোলিং তিনি করতে পারছেন, গুজরাটের হয়ে 17টা উইকেট নিতে পারছেন, এমনকি মিডল ফেজে যে ধরনের বোলিং করতে পারছেন, দুর্দান্ত। কিন্তু অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি, তিনি ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত ছিলেন। কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তার যে ধরনের ক্যামিও ছিল, এমনকি বল হাতে তিনি যে ধরনের দুর্দান্ত বোলিং করতে পারতেন, এটাকে কিন্তু কোনোভাবেই আপনি ছোট করে দেখতে পারতেছেন না। অন্যদিকে হার্দিক পান্ডে এত বড় মানের প্লেয়ার, হয়তোবা এবছরটা তার এতটা ভালো যায় নাই, কিন্তু যখনই আপনি আইপিএল নিয়ে কথা বলবেন, যখনই বর্তমানে আপনি ভারত নিয়ে কথা বলবেন, অলরাউন্ডার কথা বলে কিন্তু সবার আগে হার্দিক পান্ডের নাম চলে আসে। কিন্তু যেহেতু তিনি এবছর ভালো কিছু করতে পারেন, আমি কিন্তু হার্দিক পান্ডেকে বাদ দিয়ে দিচ্ছি। অন্যদিকে জেসন হোল্ডার এমনকি নীতিশ কুমার রেড্ডির মাঝখানে একটা যুদ্ধ হবে, যেহেতু আমি 4 জনের উপরে আমি বিদেশি প্লেয়ার নিতে পারবো না। অলরেডি আমি হিন্দি ক্লাসিককে নিয়ে গেছি, এমনকি নীতিশ কুমার রেড্ডি ভালো খেলতে পারতেছেন, তাই কিন্তু আমি 6 নম্বর পজিশনে আমি নীতিশ কুমার রেড্ডির সাথে যাচ্ছি। আমি কিন্তু দেখেন কত বড় মানের প্লেয়ারকে আমি জেসন হোল্ডারকে নিতে পারলাম না আমার দলে। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিরকম হচ্ছে। 7 নম্বর পজিশনে এখানে আমি কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা রাখতে চাইতেছি না। কি কারণে? এই একটা মাত্র পজিশনে একটা প্লেয়ার সবচেয়ে বেশি ভালো খেলতে পারছে। আপনি হোল টুর্নামেন্ট দেখেন, প্রত্যেকটা দল দেখেন 7 নম্বর পজিশনে অনেক ব্যাটসম্যান খেলছে, অনেক বলার খেলছে, অনেক অলরাউন্ডার খেলছে, কিন্তু কুণাল পান্ডিয়া এর থেকে ভালো কোনো পজিশনে বা তার থেকে ভালো কেউ এই 7 নম্বর পজিশনে খেলতে পারেনি। আপনাকে কিন্তু পজিশনটা ব্যাটা করতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন এইখানে কিন্তু আপনি অন্য কোনো প্লেয়ারকে জায়গা দিতে পারতেছেন না। কুণাল পান্ডে ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত খেলতে পারতেছেন, এমনকি ফিল্ডিং করে তিনি কিন্তু খেলা ঘোরাই দিচ্ছেন। হাই, বুঝতেই পারতেছেন দলটা কিরকম যাচ্ছে। এখন 8 নম্বর পজিশনে আমাদের বলার প্রয়োজন, আমাদের কিন্তু জেনুইন স্পিন বলার প্রয়োজন। আপনি যদি এবছর টুর্নামেন্ট খেয়াল করে দেখে থাকেন, স্পিনারদের জন্য কিন্তু এবছর কিছুই রাখে নেই। কেন রাখে নেই? যে ধরনের পিচে খেলা হয়েছে, শুধুমাত্র পেস বোলাররা একটু সহযোগিতা পাইছে, অন্যদিকে স্পিনারদের কোনো নামগন্ধ নাই। শুধুমাত্র 2টা স্পিনারের কথা আপনি বলতে পারবেন, একদিকে সুনীল নারায়ণ, কিংবদন্তি সুনীল নারায়ণ, অন্যদিকে বর্তমান যুগের সেনসেশনাল বলার রশিদ খান কিন্তু এবছর 19টা উইকেট নিতে পারছে। অন্যদিকে সুনীল নারায়ণের উইকেট আছে 16টা বা 17টা। কিন্তু আপনি যদি ইকোনমি হিসাব করেন, রশিদ খানের ইকোনমি কিন্তু 9-এর উপরে, প্রায় 10-এর কাছাকাছি। অন্যদিকে সুনীল নারায়ণ কিন্তু এখনো, তাকে যদি আপনি মারতে যান ওইভাবে কিন্তু আপনি মারতে পারতেছেন না, তার ইকোনমি হচ্ছে 6 একটু উপরে। এই হিসাবে চিন্তা করলে কিন্তু 8 নম্বরে আমি কিন্তু সুনীল নারায়ণের সাথে যাবো। তিনি কিন্তু আবার ব্যাটিংও করতে পারেন, রাশিদ খানও ব্যাট করতে পারেন, কিন্তু আমি কিন্তু সুনীল নারায়ণের সাথে চাইতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন দুজন কিন্তু আমার ফরেন ক্যাটাগরি প্লেয়ার কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন 9, 10, 11 এখন জেনুইন বলারের প্রয়োজন। আপনি ভুবনেশ্বর কুমারকে কোনোভাবে কি বাদ দিতে পারবেন? একবার খেয়াল করে দেখেন তিনি এবছর কোন ধরনের বল করতে পারছেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী কি আছে 9 নম্বর পজিশনে? একটা সময় থাকতে পারতো, যদি জাসপ্রীত বুমরা ভালো বোলিং করতে পারতেন, হয়তো বা আপনি তার সাথে একটা ভার্সেস দিতে পারতেন, কি জাসপ্রীত বুমরা খেলবে নাকি ভুবনেশ্বর কুমার খেলবে। যেহেতু এবছর জাসপ্রীত বুমরার কোনো পারফরমেন্স নাই, কোনো উইকেটই নাই, সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আপনি কিন্তু অন্য কোনো বলার দিকে যাইতে পারতেছেন না। হ্যাঁ, অনেক বলার আছে, যেমন প্রিন্স যাদব আছে, আবেশ খান রয়েছে, ওই দিক থেকে অনেক আংশুল কম্বোজ রয়েছে, কিন্তু আপনি তাদেরকে নিতে পারতেছেন না। কেন নিতে পারতেছেন না? কিন্তু ভুবনেশ্বর কুমারের সাথে তার কেউই যুদ্ধে পারবে না, কারণ কি তিনি এবছর যে ধরনের বোলিং করছেন মারাত্মক, মানে মারাত্মক। সুতরাং বুঝতেই পারতেছেন 10 আর 11 প্রিমিয়াম বোলারদের খেলা। যখনই আপনি 10 নম্বর পজিশনের কথা বলবেন, আপনি খেয়াল করে দেখেন এবছর জফরা আর্চার কোন ধরনের বোলিং করতে পারছেন। নতুন বলটাতে তিনি যে ধরনের ছন্দে ছিলেন, শুধুমাত্র লাস্ট ম্যাচটাকে যদি আপনি বাদ দেন, যে ম্যাচটাতে তারা কোয়ালিফাই টুতে হারছে গুজরাটের সাথে, ওই ম্যাচটাকে যদি আপনি কোনো কারণে বাদ দেন, আপনি কিন্তু 7টা ম্যাচ খুঁজে পাবেন 14টা ম্যাচের মাঝখানে যে কিনা প্রথম ওভার উইকেট দিতে পারছে। এই 7টা ম্যাচের মাঝখানে আবার 3টা ম্যাচে তিনি প্রথম বল উইকেট দিতে পারছে। বুঝতে পারতেছেন এটা কোন ধরনের থ্রেট? প্রথম বলে যদি আপনি বিপক্ষ দলের একটা ব্যাটসম্যানকে আউট করতে পারেন, কিংবা প্রথম ওভারে যদি আপনি কাউকে আউট করতে পারেন, তখন কিন্তু এটা একটা ডেঞ্জারাস বিষয়। সুতরাং আমি এখানে কোন ধরনের কম্পিটিশন রাখতে যাচ্ছি না জফরা আর্চারের সাথে। সরাসরি 10 নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু জফরা আর্চারকে আমি আমার দলে নিতে চাই। 3 জন কিন্তু ফরেন ক্যাটাগরি প্লেয়ার কিন্তু হয়ে গেছে।
উপরে হেনরি ক্লাসেন, মাঝখানে সুনীল নারায়ণ, এমনকি জফরা আর্চার, এমনকি চতুর্থ বলার হিসেবে কিন্তু বা চতুর্থ প্লেয়ার হিসেবে কিন্তু আমি আমার দলে খাগেশ্বর রাবাডা, বর্তমানে পার্পল ক্যাপ যার মাথায় আছে, খেয়াল করে দেখবেন আজকে হয়তোবা পার্পল ক্যাপটা ঘুরে যেতে পারে। কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখনো কিন্তু আইপিএল এর ফাইনাল কিন্তু এখনো বাকি আছে, হয়তোবা ভুবনেশ্বর কুমার আজকে পার্পল ক্যাপটা মাথায় নিতে পারে, কিংবা যদি আজকের এই বলারটা যদি খাগেশ্বর রাবাডা আরেকটা উইকেট পেয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই। সুতরাং বুঝতেই পারতেছেন খাগেশ্বর রাবাডা কিন্তু আমার দলে অটো চয়েস হিসেবে ঢুকে যাইতেছে। এখানে আপনার অনেক প্লেয়ারকে আপনি ইচ্ছে করলে বলতে পারবেন তাদের নাম, কিন্তু এই দুজনের উপরে কিন্তু ভালো বলার কিন্তু এবছর টুর্নামেন্টে নেই। আপনি যত কথাই বলেন, যত বলারকে আপনি ডান দেন, কিন্তু আপনি খুঁজে পাবেন না। সুতরাং বুঝতেই পারতেছেন। এখন যদি এক নজরে আমার প্লেইং ইলেভেনটা আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করি, দেখেন একটু কিরকম দেখা যাচ্ছে। বিরাট কোহলি, এখানে অনেকে হয়তো আপনারা একমত পোষণ না করতে পারেন, কি কারণে হয়তোবা শুভমন গিল, সাই সুদর্শন, তাদের থেকে আপনি একজনকে বাছাই করতে পারেন। তো বিরাট কোহলি, তার সাথে ভূয়স সূর্যবংশী। এখানে অনেকেই বলতে পারেন যে ভূয়স সূর্যবংশীর সাথে যদি কোনো কারণে যদি অভিষেক শর্মাকে না হতো তাহলে খারাপ হইতো না। হ্যাঁ, খারাপ হইতো না, তবে দুজন বিস্ফোরক ব্যাটসম্যান আসলে আমি পছন্দই করতেছি না। যদি এক প্রান্ত থেকে একটু স্টেডি ভাবে খেলা যায়, সেটা শুভমন গিল হতে পারে, সেটা বিরাট কোহলি হতে পারে, অন্য প্রান্ত থেকে যদি 4 ছক্কার মেশিন যদি থাকে তাহলে দলটাকে একটু দেখতে ভালো লাগে। 3 নম্বর পজিশনে ঈশান কিষান, 4 নম্বর পজিশনে রজত পাতিদার, 5 নম্বরে হেনরি ক্লাসেন, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে কুণাল পান্ডিয়া, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে ভুবনেশ্বর কুমার, 10 নম্বরে জফরা আর্চার, 11 নম্বরে খাগেশ্বর রাবাডা। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু খুবই শক্তিশালী। এটা কিন্তু যে কোনো দলের সাথে, যে কোনো ইন্টারন্যাশনাল দলের সাথেও কিন্তু এই দলটাকে যদি আপনি মাঠে নামায় দেন, তার কিন্তু নিঃসন্দেহে ভালো ফাইট দিতে পারবে। সেটা অস্ট্রেলিয়া হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা ইংল্যান্ড হোক, কিংবা বিশ্বের যে কোনো দলে হোক না কেন। সুতরাং বুঝতেই পারতেছেন। এখন আপনারা কিন্তু আপনাদের প্লেইং ইলেভেনটা সুন্দর করে সাহায্যে কমেন্টস থেকে জানাবেন যে আপনারা কোন প্লেয়ারকে কেন বাদ দিতে চাচ্ছেন, এমনকি কেন নিতে চাচ্ছেন। মতের অমিল থাকতেই পারে, এটি হচ্ছে দুনিয়ার নিয়ম। কারণ কি, একটা মানুষের সাথে সবার মতের যে মিল থাকবে সেটা কখনোই একমত বা ভালো জিনিস না। মতের অমিল থাকবে, সেটি হচ্ছে মূল কথা। দয়া করে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু করতে ভুলবেন না। বিনীত অনুরোধ, ভালো থাকবে আপনারা। বিদায় নিলাম আজকে।